হিন্দু নয়, আগস্টের পর মুসলিমরাই বেশি ভারতে গেছে, ফাঁস হলো মোদী সরকারের মিথ্যে, কি বলছেন বিশ্লেষকরা। এবার মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ভারতের ষড়যন্ত্র ফাঁস, কেন ব্যর্থ হলো তারা। এক টুকরো কাফন আর কবরের জন্য একটু জায়গা পাওয়া মৃতরা ভাগ্যবান, কাদের নিয়ে কেন এমন বলা হচ্ছে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। হিন্দুরা নয়, বাংলাদেশ থেকে মুসলিমরাই সবচেয়ে বেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। খোদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পরিসংখ্যানের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। আর এই তথ্যে রীতিমতো অবাক ভারতের বিশ্লেষকরা, কারণ 5 অগাস্টের পর থেকে অত্যাচার এবং সহিংসতার কারণে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। বিজেপি সহ ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ঢালাও প্রোপাগান্ডার পুরো উল্টো চিত্র বিএসএফের ওই তথ্য। আর এতে ফাঁস হলো সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের দিনের পর দিন চলা মিথ্যে আর ভুয়া খবর। কি উদ্দেশ্যে বাংলাদেশ বিরোধী মোদী সরকারের এমন প্রচারণা, প্রশ্ন তুলেছেন খোদ ভারতের বিশ্লেষকরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। হাসিনার পতনের পর থেকে ব্যাপক অত্যাচারের শিকার হচ্ছেন বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী। দেশ ছেড়ে তারা চলে যাচ্ছেন ভারতে। বিজেপি পন্থীদের ছড়ানো এমন প্রোপাগান্ডার বিপরীতে এবার সামনে আসলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি বিবিসি বাংলার রিপোর্ট। প্রকাশিত সংবাদ বলছে, আগস্টের পর হিন্দু নয়, অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বেশিরভাগই মুসলমান। তাহলে কেন ব্যাপক হারে হিন্দু নির্যাতনের গল্প শুনিয়ে যাচ্ছেন মোদী ও তার লোকজন। আগামী কয়েক বছরে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার নির্বাচনে ভোটের জন্যই কি চলছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। 2024 সালের আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর হাতে আটক হয়েছেন 716 জন বাংলাদেশি। এদের মধ্যে 301 জন হিন্দু ধর্মের আর বাকি 415 জন মুসলমান। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রের বরাতে এই পরিসংখ্যান জানিয়েছে বিবিসি বাংলা। প্রকাশিত খবরে দেখা যায়, এই অঞ্চলে 2023 সালে অনুপ্রবেশের সময় ধরা পড়ে 203 জন হিন্দু ও 449 জন মুসলমান। 2022 সালের আগস্ট থেকে ডিসেম্বরে আটকের সংখ্যা ছিল 114 জন হিন্দু ও 298 জন মুসলিম। বিশ্লেষকরা মনে করছেন, অবৈধভাবে ভারতে ঢোকার সাথে হিন্দু নির্যাতনের ঢালাও প্রচারণার খুব একটা সম্পর্ক নেই। 5 আগস্টের পর ভারতে অনুপ্রবেশকারীদের মধ্যে হিন্দুদের চাইতে মুসলিমদের সংখ্যা বেশি। বিএসএফ এর এমন পরিসংখ্যান নস্যাৎ করে দিচ্ছে বিজেপি ও উগ্রপন্থীদের মিথ্যা প্রোপাগান্ডা। অনেক ভূরাজনৈতিক বিশ্লেষক অবাক হলেও প্রকাশিত তথ্যের সাথে একমত পোষণ করেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কাজ করা কমিটি এগেইনস্ট অট্রসিটিজ অন মাইনরিটিস ইন বাংলাদেশ বা ক্যাম্প নামক ভারতীয় সংগঠনের আহ্বায়ক মোহিত রায়, চিরকালই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের মধ্যে মুসলমানদের সংখ্যাই বেশি থাকে। বিবিসির কাছে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশে নির্যাতন বা অত্যাচারের ভয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে চাইছেন এমন হিন্দুর সংখ্যা খুবই কম। অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানায়, হামলার শিকার হয়েছেন অথবা নির্যাতিত হওয়ার আশঙ্কা করেছেন মাত্র 1 থেকে 2% হিন্দু। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুঁজি করে কি কারণে মিথ্যাচারের সঙ্গ দিচ্ছে বিজেপি, সেটির উত্তর উঠে আসছে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের মন্তব্যে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচারের প্রচার চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনকে মাথায় রেখেই চালানো হচ্ছে এসব অপতৎপরতা। নির্বাচনে ভোট টানার হাতিয়ার হিসাবে বরাবরই ধর্মকে গুটি হিসাবে ব্যবহারের অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। ভারতের পুরনো মিত্র হাসিনা পলায়নের পর বাংলাদেশে হিন্দু নির্যাতনের নামে উগ্রপন্থী আরএসএস ও বিজেপির প্রচার যুদ্ধ চলছে 3 নির্বাচনকে লক্ষ্য করেই। বিজেপির ঘৃণ্য খেলা বুঝতে না পেরে ঢাকাতেও দেখা গেছে হিন্দু বিরোধী মনোভাবের প্রকাশ। তবে কোনো নির্যাতিত গোষ্ঠীকে বাঁচানোর জন্য নয়, বরং ধর্ম ব্যবহার করে ভোটের বাজারে ফায়দা তুলতে চাই বিজেপি। একথাই আবার প্রমাণ করল বিবিসি প্রকাশিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক পরিসংখ্যান। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
এদিকে এক বাংলাদেশিকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের দাবি করেছে ভারত। জব্দ করা হয়েছে ভারতের জাল পাসপোর্ট, আধার কার্ড এবং বাংলাদেশের এনআইডি কার্ড সহ বিভিন্ন নথিপত্র। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত বিমানবন্দরে এক ব্যক্তিকে সন্দেহের বশে গত সোমবার ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদের পর পরিচয় শনাক্ত করে পুলিশ। জানানো হয়, ঢাকা থেকে যাওয়া ওই ব্যক্তির এনআইডি কার্ড অনুযায়ী তার নাম মোহাম্মদ পিন্টু মোল্লা। তার বিরুদ্ধে অনুপ্রবেশ সহ একাধিক মামলা হয়েছে। এর আগে গত 16 নভেম্বর ওই বিমানবন্দরে ওমান থেকে যাওয়া এক নারীকে আটকের পর তাকে অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে মামলা করেছে পুলিশ। শুধু বাংলাদেশ নয়, ফাঁস হল মালদ্বীপ নিয়েও ভারতের বিশাল এক ষড়যন্ত্রের খবর। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। গেল জানুয়ারিতে মুইজ্জু শপথ নেয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রে থাকা ভারতের দূতাবাসের র এর কর্মকর্তা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে, কিন্তু কয়েক মাস ধরে গোপন আলোচনার পরেও মুইজ্জুকে অপসারণে ব্যর্থ হন তারা। সম্প্রতি প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য জানানো হয়। কিভাবে ব্যর্থ হয়েছিল ভারতের ষড়যন্ত্র, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কূটনীতি গ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতামূলক চুক্তি সইয়ের চেষ্টাও করেন তিনি। এমন পরিস্থিতিতে চলতি বছরের শুরুতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষে কাজ করা এজেন্টরা ক্ষমতা থেকে মুইজ্জুকে সরিয়ে দিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা সাজিয়ে ফেলেন তারা। এই আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের বরাত দিয়ে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শীর্ষক একটি অভ্যন্তরীণ গোপন নথি উদ্ধার করে ওয়াশিংটন পোস্ট। সেই নথিতে দেখা গেছে মালদ্বীপের বিরোধী রাজনীতিকেরা মুইজ্জুর নিজ দলের সদস্য সহ 40 আইন প্রণেতাকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেন। এই পরিকল্পনায় 10 জন জ্যেষ্ঠ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং 3টি শক্তিশালী অপরাধী গ্যাংকেও যুক্ত করা হয়, যাতে মুইজ্জুর অপসারণ নিশ্চিত করা যায়। মোট 60 লাখ মার্কিন ডলার বরাদ্দ রেখে এই পরিকল্পনা সাজানো হয়, আর সেই ঘুষের অর্থ সরবরাহের পরিকল্পনা করে ভারত। কিন্তু কয়েক মাস ধরে গোপন আলোচনার পরেও ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অপসারণের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে ব্যর্থ হন। ভারতও এই উদ্যোগে আর সামনে এগোয়নি, ফলে তারা অর্থ দেওয়া থেকে বিরত থাকে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের আধিপত্যবাদী পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। তার জ্বালাময়ী ভাষণে মালদ্বীপ থেকে সৈন্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেয় ভারত। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল এটি। ফলে মালদ্বীপের নাগরিকদের মধ্যেও ভারত বিরোধিতা তীব্র রূপ ধারণ করে। মানুষের এই মনোভাবকেই ভোটের রাজনীতিতে কাজে লাগিয়ে ফেলেন মুইজ্জু। নির্বাচনে মোদিপন্থী প্রার্থীকে ধরাশায়ী করে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি, যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলে দেয় মোদি সরকারকে। গেল অক্টোবরে ভারতে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর করেন মুইজ্জু। সে সময় মালদ্বীপ সরকারকে 3000 কোটি রুপি ও $40 কোটি কারেন্সি সোয়াপ সহায়তার সিদ্ধান্ত নেয় ভারত। মালদ্বীপকে বিপুল আর্থিক সহায়তার জন্য ভারতকে অকুণ্ঠ ধন্যবাদও জানিয়েছিলেন মুইজ্জু। অনেকেরই ধারণা, সেই বৈঠকের পর থেকে ভারত মালদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গত কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আন্দোলনগুলোকে সমর্থন করে এসেছে ভারত। যারা নয়াদিল্লির সঙ্গে মিত্রতার সম্পর্কে যুক্ত থাকবে তাদেরকে ক্ষমতায়নে পৃষ্ঠপোষকতা করাই ছিল ভারতের নীতি। তবে নির্বাচিত সরকারকে হটাতে ভারতের এমন ষড়যন্ত্রমূলক পদক্ষেপকে গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী বলেই মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। বছরের প্রথম দিনে রক্তাক্ত হলো আমেরিকা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে অন্তত 10 জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 35 জন। নিউ অরলিন্স কর্তৃপক্ষ জানায়, নতুন বছর উদযাপন করতে শহরের জনপ্রিয় ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় জড়ো হন
বহু মানুষ। স্থানীয় সময় দুপুর 3:15টার দিকে দ্রুতগতির একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠিয়ে দিলে পিষে যায় বহু মানুষ। পরে গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায় চালক। সে সময় তাকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে পাল্টা গুলি ছুড়ে সেও হামলার পর পালিয়ে যায় সে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কে এবং কেন এই হামলা চালিয়েছে তা এখনও জানায়নি পুলিশ। নিউ অর্লিন্স কর্তৃপক্ষ একে সন্ত্রাসী হামলা বললেও তা নাকচ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এই হামলা ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধিবাসীদের এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নিউ অর্লিন্স কর্তৃপক্ষ। এদিকে বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। কয়েক ঘন্টার জন্য কোটি কোটি মানুষ উচ্ছ্বাস আর আনন্দে মাতোয়ারা থাকলেও অনেক দেশেই ম্লান ছিল বর্ষবরণের এই আয়োজন। গাজায় থামেনি ইসরায়েলের বর্বর আগ্রাসন আর হত্যাযজ্ঞ। রাশিয়ার সামরিক আগ্রাসনে আতঙ্কে রাত কাটিয়েছে ইউক্রেনের অধিবাসীরা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। বিগত বছরের অপ্রাপ্তি আর দুঃখকে ক্ষণিকের জন্য ভুলে নতুন উদ্যমে শুরুর আশায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। বর্ষবরণ উদযাপনে শুরুর দিকে ছিল ঘড়ির কাঁটায় রাত 12টা বাজার তালিকায় প্রথম দিকে থাকা নিউজিল্যান্ডের অকল্যান্ড, ওয়েলিংটন সহ বিভিন্ন শহর। এর কিছুক্ষণ আগেই ইংরেজি নতুন বছরকে সবার আগে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র কিরিবাতি ছাড়াও টোঙ্গা, সামোয়া ও ফিজি। অস্ট্রেলিয়ায় সিডনি হারবার ব্রিজ এলাকায় ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনে আলোকিত হয়েছে প্রায় 7 কিলোমিটার এলাকা। প্রায় 12 মিনিট ধরে চলে আতশবাজি দৃষ্টিনন্দন প্রদর্শনী। লাখো দর্শনার্থীর নজর কাড়তে পোড়ানো হয় 9 টনের বেশি আতশবাজি। বরাবরের মতো ব্যতিক্রমধর্মী আলোকসজ্জা আর আতশবাজির বর্ণাঢ্য উপস্থাপনায় আকর্ষণের কেন্দ্র ছিল পর্যটক নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফার আশেপাশের এলাকা ঘিরে টানা 9 মিনিট ধরে পোড়ানো হয় নজরকাড়া আতশবাজি। যুক্তরাজ্যে ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছালে ঐতিহ্যবাহী বিগ ব্যানের ঘণ্টার আওয়াজ আর টেমস নদী ঘিরে বাহারি আতশবাজির প্রদর্শনীতে তৈরি হয় মোহনীয় পরিবেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বর্ষবরণ উৎসবে সুরের মূর্ছনা, আলোর নাচন আর আতশবাজিতে বুঁদ হয়েছিলেন বিভিন্ন দেশ থেকে যাওয়া নানা ভাষাভাষীর নারী পুরুষ। হামলার মতো অপ্রীতিকর আশঙ্কায় ছিল পুলিশের বাড়তি উপস্থিতি আর নজরদারি। New York, we love the experience, and we wanted to see the ball drop. First, I wanted to be under all the confetti. I love to travel, so I got a chance to be here for the ball drop. Woo! Happy New Year event is first time, so that it all is very ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শান্তির জন্য প্রার্থনার মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে জাপান। টোকিওর মিজি মন্দিরে প্রার্থনায় সামিল হন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী নারী পুরুষ। ইংরেজি বর্ষবরণের আনন্দে
সামিল হয়েছেন সদ্য স্বৈরাচারমুক্ত সিরিয়ার জনগণ। রাজধানী দামেস্কের আয়োজনে অংশ নেন হাজারো জনতা। আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই টানা দ্বিতীয় বছরের মতো ম্লান ছিল ইউক্রেন। রাজধানী কিয়েভে কারফিউর মধ্যে ছিল না বর্ষবরণের কোনো আয়োজন। অন্যদিকে ইংরেজি নতুন বছরের প্রথম দিনেও গাজাবাসীকে রেহাই দেয়নি দখলদার ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর মুহুর্মুহু গোলাবর্ষণে ধ্বংস, মৃত্যু আর স্বজন হারানোর কষ্ট পিছু ছাড়েনি ফিলিস্তিনিদের। তাদের জন্য শুরু হলো চরম অনিশ্চিত আরেকটি বছর। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে 2025 সালের প্রথম দিনটি উদযাপন করতে পৃথিবী জুড়ে ফায়ারওয়ার্কসের ঝলকানি দেখা গেছে। তবে ফায়ারওয়ার্কসের ধোঁয়া এবং এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক উপাদানগুলো মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, হৃদরোগ, স্ট্রোক, এমনকি অকাল মৃত্যুও হতে পারে। এছাড়া ফায়ারওয়ার্কসের কারণে বায়ুর গুণমানও মারাত্মকভাবে নষ্ট হয়, দূষিত হয় পানি এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও ঘটে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2025 সালের প্রথম প্রহরে পৃথিবী জুড়ে ফায়ারওয়ার্কসের ঝলকানিতে উদযাপন শুরু করেছে মানবকুল। তবে তারা কি জানে 15 মিনিটের এই আনন্দ তাদেরকে গুরুতর এক পরিবেশগত ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে ফায়ারওয়ার্কসের ধোঁয়া এবং তার সাথে মিশে থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে মানব স্বাস্থ্য এবং জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। সীসা, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষণকারী উপাদানগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে অনেকের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, হৃদরোগ, স্ট্রোক, এমনকি যে কারো অকাল মৃত্যুও হতে পারে। ফায়ারওয়ার্কসের কারণে নষ্ট হয় বায়ুর গুণগত মান, দূষিত হয় পানি এবং বিভিন্ন স্থানে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনাও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় 300 মিলিয়ন পাউন্ড ফায়ারওয়ার্কস ব্যবহার করা হয়। এর ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে। এসব রাসায়নিক পদার্থ বাতাসে মিশে যাওয়ার কারণে মানুষের শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এসবের কারণে এর বিরুদ্ধে সতর্কতা জারি করে নিউ ইয়র্ক সিটি এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া। এদিকে নতুন বছরের উদযাপনকালে আতশবাজির অযাচিত এবং বিপজ্জনক ব্যবহার সম্পর্কে সতর্ক করে জাতীয় স্তরে তা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে জার্মানির পুলিশ ও চিকিৎসক সমিতি। জার্মানির জিডিপি পুলিশ ইউনিয়ন এবং জার্মান মেডিকেল অ্যাসোসিয়েশন মঙ্গলবার এই আহ্বান জানালেও খুব একটা গুরুত্ব দেয়নি লোকজন। ফলস্বরূপ বিভিন্ন স্থান থেকে বিপজ্জনক ঘটনা ঘটার খবর আসতে থাকে। বিগত কয়েক বছরে জার্মানিতে নিউ ইয়ারের উদযাপন ঘিরে সহিংসতা এবং আক্রমণের ঘটনা বেড়ে যায়। ফলে সারা দেশে হাজার হাজার পুলিশ ও মেডিকেল স্টাফ মোতায়েন করা জরুরি হয়ে পড়ে। জিডিপি প্রেসিডেন্ট জোহান কোপেলকে বলেন তারা ফায়ারওয়ার্কস নিষিদ্ধ করতে চান। প্রতি বছর জিডিপি ফায়ারওয়ার্কস নিষিদ্ধের আহ্বান জানালেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে তা সম্ভব হচ্ছে না। জার্মান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউস রেইনহার্ট বলেন, মদ্যপ হয়ে এবং ভুলভাবে ফায়ারওয়ার্কসের ব্যবহার গুরুতর দুর্ঘটনা ঘটাতে পারে। 2022 সালে ফায়ারওয়ার্কসের কারণে প্রায় 31,302টি আগুন লাগার ঘটনা ঘটে। 85%ই ছিল বনে আগুন লাগার মতো ঘটনা। এ সময় $109 মিলিয়ন আর্থিক ক্ষয়ক্ষতিও হয়। 2017 সালে ফায়ারওয়ার্কসের কারণে একটি 50,000 একর বনভূমিতে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এই আগুন প্রায় 3 মাস চলেছিল। বন্যপ্রাণীদের জন্য আতশবাজি এক মারাত্মক আতঙ্কের নাম। এর বিকট শব্দ, অতিরিক্ত আলোর ঝলকানিতে প্রাণীরা দিক বেদিক হয়ে ছোটাছুটি করে। তীব্র শব্দে অনেক পাখি ভীত সন্ত্রস্ত হয়ে উড়াল দেয় এবং রাস্তায় চলে আসে, পরবর্তীতে যা দুর্ঘটনার কারণ হয়। এক গবেষণায় দেখা গেছে ফায়ারওয়ার্কসের কারণে অনেক প্রাণী তাদের প্রজনন ক্ষমতা হারায়। অনেক প্রাণী নিজেদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়। স্থানচ্যুতির কারণে খাদ্য সংগ্রহে অসুবিধায়ও পড়ে বন্যপ্রাণীরা। পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীলতা তুলে ধরে বিশ্বের কিছু কিছু শহর যেমন সল্ট লেক সিটি, ইউটা, ন্যাপা, ক্যালিফোর্নিয়া এবং ন্যাশভিল, টেনেসি ফায়ারওয়ার্কসের পরিবর্তে চালু করেছে ড্রোন শো। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার টাহো সিটি 2022 সালে প্রথমবারের মতো ফায়ারওয়ার্কস ছেড়ে ড্রোন শো শুরু করে। এদিকে এই ধরনের উৎসবের বিপরীতে অনেকে পরিবেশ বান্ধব বিকল্প খোঁজার আহ্বান জানিয়েছেন। ইফা জাহান, বাংলা ভিশন।
নতুন বছরের বার্তায় তাইওয়ান নিয়ে জোরালো হুঁশিয়ারি জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে শি জিনপিং জানান, চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না। বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিত করবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। শি জিনপিং এর এমন হুঁশিয়ারির পর তাইওয়ানের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। একের পর এক যুদ্ধ ঘিরে দিকে দিকে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, সে সময় কি নতুন সংঘাতের সূচনা হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায়? বৈশ্বিক ক্ষমতার নতুন মেরুকরণের এই ক্রান্তিকালেই কি তাইওয়ান দখলের দিকে এগিয়ে যাবে চীন? তাইপের ওপর চাপিয়ে দেবে যুদ্ধ? আর তা থেকেই কি বড়সড় আকারে সংঘাতে জড়াবে চীন ও যুক্তরাষ্ট্র? 2025 সালের শুরুতে তাইওয়ান নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া ভাষণের জেরেই ডালপালা মেলছে এসব প্রশ্ন ও জল্পনা। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অখণ্ড অংশ বিবেচনা করে চীন। অন্যদিকে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি ও বিচ্ছিন্নতাবাদীরা সবসময়ই নিজেদের স্বাধীন ও সার্বভৌম দাবি করে আসছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তারা। এই প্রেক্ষাপটে তাইওয়ানের ব্যাপারে বড়সড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শি। জাতির উদ্দেশ্যে দেয়া বর্ষ শুরুর ভাষণে শি বলেন, কোন শক্তিই চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকিয়ে রাখতে পারবে না। তাইওয়ান প্রণালীর দুই অংশের মানুষ একই পরিবারের অংশ। কেউই এই রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না। ছিন্ন করতে পারবে না মাতৃভূমির এক হয়ে যাওয়া। তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকেও পিছপা হবে না হুঁশিয়ারি দিয়ে শি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। তাইওয়ান প্রশ্নে বরাবরই অনড় অবস্থান চীনের। যে কোনো মূল্যে তারা এটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে চায়। বিচ্ছিন্নতাবাদীদের কড়া বার্তা দিতে 2024 সালেই তাইওয়ানের চারপাশে একাধিক বড়সড় সামরিক মহড়া চালায় তারা। কেবল মে মাসের পরই এ ধরনের 3টি বড় মহড়া হয়। তাইওয়ান স্বাধীন হতে চাইলে কিভাবে সামরিক উপায়ে তাদের মোকাবেলা করা হবে তারই প্রদর্শনী ছিল সেগুলো। কেবল সামরিক চাপ প্রয়োগ নয়, কূটনৈতিকভাবে তাইওয়ানকে সারা বিশ্ব থেকে একঘরে করে রাখারও চেষ্টা করছে চীন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গভীর করছে তাইওয়ান। যে কোনো সময় চীন হামলা চালাতে পারে। এই আশঙ্কায় নিজেদের সক্ষমতা বাড়াতে নিয়মিত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে তারা। এতে করে বেইজিং এর আক্রোশ আরও বাড়ছে। এরই মাঝে নতুন বছরের শুরুতেই তাইওয়ান নিয়ে শি জিনপিং এর কড়া বার্তায় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আগেভাগে দেয়া এই বার্তা ওয়াশিংটনের প্রতিও এক কড়া হুঁশিয়ারি বলে অভিমত বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এক চীন নীতি সমর্থন করলেও তাইওয়ানকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটিকে বরাবরই ওয়াশিংটনের দ্বিচারিতা বলে সমালোচনা করে আসছে বেইজিং। তারা চায় না যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে সম্পর্ক গভীর করুক বা তাদের কাছে অস্ত্র বিক্রি করুক। তবে ওয়াশিংটন তা কানেই তুলছে না। এ প্রেক্ষাপটে তাইওয়ান নিয়ে চীন কঠোর পদক্ষেপ নিলে অবধারিতভাবেই যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়বে। এতে করে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নতুন প্রেসিডেন্ট হিসেবে তা সামাল দেয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশাল এক চ্যালেঞ্জ হয়ে আসবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। দাফনের জন্য যাদের মিলছে এক টুকরো কাফনের কাপড় আর কবরে একটু জায়গা, বলা হচ্ছে সে মৃত ব্যক্তিরা ভাগ্যবান। কারণ যেখানে কবরের জায়গা না মিলায় পুরো পরিবারকে শোয়ানো হচ্ছে একই কবরে, সেখানে একটু পাওয়াকে সৌভাগ্য হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে দুঃখজনক, কবর খোঁড়ার জন্য নেই কোনো সরঞ্জাম। ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী গাজায় যতদিন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, ততই নতুন করে দেখা দিচ্ছে এই সকল সংকট। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। রক্তের নেশায় বুঁদ হয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বাহিনীর আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। গাজায় অবস্থা এতটাই ভয়াবহ যে কবরের জন্য জায়গা পাচ্ছে না শহীদরা। পুরো পরিবারকে এক গর্তেই শুয়ে দেয়া হচ্ছে। অথচ একেবারে নিশ্চুপ বিশ্ব মানবতা সংস্থাগুলো। কবে শেষ হবে এই ভয়াবহতার? কবে মুক্তি পাবে ফিলিস্তিনের সাধারণ নাগরিক?
আবেদেল আজিজ আবু হিন্দি। ৩৫ বছর বয়সী এই যুবক গত বেশ কিছুদিন ধরে সাহায্য করছেন ইসরায়েলি হামলায় নিহতদের কবর দিতে, কিন্তু মুসলিম রীতিতে দাফন করার জন্য যে ন্যূনতম সরঞ্জাম দরকার তাও নেই। ফলে ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ধ্বংস হওয়া দালানের ইট, রড বা লোহার খুঁটি দিয়ে কোনোরকমভাবে তিনি তৈরি করছেন কবর। আবু হিন্দি জানান, শুধু সরঞ্জামই না, এত পরিমাণে মানুষ মারা যাচ্ছে যে মাটি দেওয়ার জন্য জায়গার সংকট দেখা দিচ্ছে। ফলে বাধ্য হয়ে 5টি, 6টি, 7টি, এমনকি 8টি পর্যন্ত মৃতদেহ রাখতে হচ্ছে এক কবরেই। আমরা ভেঙে পড়া ঘর থেকে পাথর বা ইট নেই, সেগুলোকে আবার ভেঙে কিছুটা আকৃতি দিয়ে তারপর কবর তৈরি করি, যেন অন্তত আমাদের শহীদদের শেষ সম্মানটুকু জানাতে পারি। গতকালকের বিমান হামলার ফলে এক পরিবারের বাবা মা আর সব সন্তানই মারা গেছে। সবাইকে আমরা এক কবরেই কবর দেব। আগে আমরা এক কবরে একজনকেই শোয়াতাম, কিন্তু এখন আর কোনো উপায় নেই। তাই এক কবরে 7 থেকে 8 জনকে একসাথে কবর দিতে হচ্ছে। এখনই একই পরিবারের 7টি লাশ আনা হলো, সবাইকে আমরা একসাথেই কবর দেব। দিন দিন মৃতের সংখ্যা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে কবর দেওয়ার জন্য এতটুকু জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি এক টুকরা কাফনের কাপড়ও জুটছে না অনেকের ভাগ্যে। ফলে কম্বলে মুড়িয়ে মৃতদের দাফন করা হচ্ছে রাস্তার পাশেই কিংবা বাড়ির ভেতরে। যে মৃতদের কবর দেওয়ার জন্য কোনো স্বজন বা কাফন পাওয়া যায় তারা খুব সৌভাগ্যবান। এখন অবস্থা এমন হয়েছে যে কাফন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কম্বল বা ব্যাগের মধ্যে করেই দাফন করা হচ্ছে তাদের। এমনও এলাকা আছে যেখানে কবরস্থানও নেই, তাই বাসার ভেতর বা রাস্তার ধারেই কবর দেওয়া হচ্ছে শহীদদের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অন্তত একটা কবরস্থান তো পেয়েছি। 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েল বাহিনীর স্থল ও বিমান আগ্রাসনে ফিলিস্তিনের অন্তত 45,000 নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে আরও অসংখ্য মানুষ। এত এত লাশের মিছিল দেখেও নিশ্চুপ হয়ে আছে বিশ্বমরণরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।